আমি বাসমা, বয়স ৩০ বছর। আমি কায়রোর রামসি স্কোয়ারের কাছে একটি আমদানি রপ্তানি কোম্পানিতে অনুবাদক হিসেবে কাজ করতাম। আমার কাজ ভালো ছিল, বেতন দিয়ে আমার চলে যেত এবং জীবন স্থিতিশীল ছিল, যতক্ষণ না ৫ বছর আগে আমি জামালকে বিয়ে করলাম। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, নিখুঁত নয় কিন্তু স্বাভাবিক। আমরা হেলিওপোলিসে একটি ছোট ফ্ল্যাটে থাকতাম। রাস্তাটি শান্ত, প্রতিবেশীরা ভালো। সে একটি নির্মাণ কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কাজ করত। প্রজেক্টের কাজে কায়রোর বাইরে থাকার কারণে মাঝে মাঝে কয়েকদিন অনুপস্থিত থাকত। আমি তাকে সন্দেহ করতাম না। কেন সন্দেহ করব? আমি তাকে বিশ্বাস করতাম। কিন্তু বিয়ের ৩ বছর পর পরিস্থিতি পাল্টাতে শুরু করল। সে ঠান্ডা হয়ে গেল, দূরবর্তী হয়ে গেল, কথা কমে গেল, দৃষ্টি অন্যমনস্ক থাকত। আমি তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতাম, জিজ্ঞেস করতাম কোনো সমস্যা আছে কিনা, কিন্তু সে শুধু মাথা নেড়ে চলে যেত। তারপর সেই দিনটি এলো। আমি আবিষ্কার করলাম আমি গর্ভবতী। আমি খুব খুশি হলাম। ভেবেছিলাম এই খবরটি আমাদের দাম্পত্য জীবনে নতুন প্রাণ সঞ্চার করবে। বিকেলে তার প্রিয় দোকানের কষারি এনে তাকে রাতের খাবার দিলাম। তার সামনে বসে মুখে হাসি নিয়ে তাকে খবরটি জানালাম। সে ঠান্ডা চোখে আমার দিকে তাকালো, হাসল না। ১ মিনিট পুরো চুপ থাকল। তারপর নিচু স্বরে বলল, আমি ডিভোর্স চাই। আমি যা শুনলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। জিজ্ঞেস করলাম সে কি মজা করছে। সে বলল না। জিজ্ঞেস করলাম কেন। সে বলল সে আমার প্রতি আর কিছু অনুভব করে না। আমি বললাম আমাদের একটি সন্তান হতে যাচ্ছে। সে বলল এটি কোনো কিছুই পরিবর্তন করে না। আমি দাঁড়িয়ে গেলাম। বুকটা জোরে ধরফর করছিল, হাত কাঁপছিল। জিজ্ঞেস করলাম অন্য কোনো মহিলা আছে কিনা। সে জানালা দিয়ে দূরে তাকিয়ে আবেগহীন কণ্ঠে বলল, হ্যাঁ, অন্য একজন আছে। আমি ভেঙে পড়লাম, কাঁদলাম, অনুনয় করলাম। বললাম আমি নিজেকে বদলে ফেলব, আরও ভালো হব, যা বলবে তাই করব। কিন্তু সে তার সিদ্ধান্তে অটল ছিল। ১ মাসের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। কাগজপত্র, উকিল, স্বাক্ষর। সে শুধু ডিভোর্সই নেয়নি, আমার সম্মানও কেড়ে নিয়েছে। সে আমার মোহরানার একটি অংশ আমার জন্য রাখেনি। বলল গত ৫ বছরে আমাদের পেছনেই সব খরচ হয়ে গেছে। আমি তর্ক করিনি। আমি বিধ্বস্ত ছিলাম, ক্লান্ত ছিলাম, ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আমি শুভ্রাতে মায়ের ছোট ফ্ল্যাটে চলে গেলাম। একটি ছোট ঘর, একটি বিছানা, একটি পুরনো আলমারি। মা বাসায় দর্জির কাজ করতেন, আয় সামান্য। তিনি আমাকে দোষারোপ করেননি। তিনি বলেননি যে তিনি আমাকে সতর্ক করেছিলেন, শুধু আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। মাসগুলো খুব ভারী হয়ে কাটল। আমার পেট বড় হচ্ছিল কিন্তু মন ছোট হয়ে আসছিল। ৭ম মাসে কাজ ছেড়ে দিলাম, কারণ গর্ভধারণ খুব কষ্টকর ছিল। জামালের কাছ থেকে একটি শব্দও শুনিনি, না ফোন, না মেসেজ, না সন্তানের খবর নেওয়া। যেন আমি মরে গিয়েছিলাম এবং সে আমার সাথে মরে গিয়েছিল। আমি তাকে না ভাবার চেষ্টা করতাম, কিন্তু সে প্রতি রাতে আমার মাথায় ঘুরত। আমি ভাবতাম সে কে, দেখতে কেমন, আমার চেয়ে তার কি আছে। সে কি সত্যি তাকে ভালোবাসে, নাকি এটা শুধুই একটা মোহ? আমি কোনো উত্তর খুঁজে পাইনি। শুধু প্রশ্নগুলো আমার আত্মাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ৯ম মাসে ব্যথা শুরু হলো। মা একটি ট্যাক্সি ডাকলেন। আমরা কাছের একটি সরকারি হাসপাতালে গেলাম। করিডোরগুলো ভিড়ে ঠাসা, জীবাণুনাশকের তীব্র গন্ধ, চারপাশ নারীদের চিৎকারে পূর্ণ। আমি একা লেবার রুমে ঢুকলাম। কোনো স্বামী নেই হাত ধরার জন্য। বাইরে মা ছাড়া কেউ নেই, যিনি করিডোরে একটি প্লাস্টিকের চেয়ারে বসেছিলেন। ব্যথা অসহ্য ছিল, ঘণ্টার পর ঘণ্টা চিৎকার আর কান্না। কিন্তু শেষে একটি ছোট চিৎকার শুনলাম, আমার মেয়ে। আমি তাকে প্রথমবার দেখলাম, ছোট, লাল, উচ্চস্বরে কাঁদছে। নার্স তাকে আমার বুকে রাখল। আমি এমন কিছু অনুভব করলাম যা মাসের পর মাস অনুভব করিনি, আশা। আমি তার নাম রাখলাম হানা, কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে আমি তাকে আমার একমাত্র সুখের উৎস হিসাবে চেয়েছিলাম। প্রসবের পর তারা আমাকে একটি ছোট ঘরে নিয়ে গেল। লোহার বিছানা, প্লাস্টিকের পর্দা দিয়ে পাশের বিছানায় অন্য এক মহিলা থেকে আলাদা করা। আলো খুব কম, বাতাস ভারী। মা ভেতরে এসে আমার কপালে চুমু খেলেন। হানার দিকে ভেজা চোখে তাকিয়ে বললেন, সে দেখতে আমার মতো। আমি ক্লান্ত হাসি দিলাম। আমি জানতাম না যে এই মুহূর্তটি ঝড়ের আগের শেষ মুহূর্ত ছিল। পরদিন দুপুরে আমি বিছানায় বসে আছি। হানা আমার কোলে ঘুমাচ্ছে, একটি ছোট সাদা কম্বল দিয়ে মোড়ানো। মা আমার জন্য কাছের দোকান থেকে স্যুপ আনতে নিচে নেমেছেন। ঘর শান্ত, শুধু হানার হালকা নিঃশ্বাসের শব্দ। হঠাৎ আমার ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকালাম, জামাল। আমার বুকটা লাফিয়ে উঠল। এত মাস পর সে কেন ফোন করছে? আমি ইতস্তত বোধ করলাম, তারপর ধরলাম।
তার কণ্ঠস্বর পরিষ্কার, শান্ত, যেন সে আবহাওয়ার কথা বলছে। সে বলল, বাসমা, আমি 1 সপ্তাহ পর বিয়ে করছি। আমি চাই তুমি বিয়েতে আসো। তুমি সেখানে থাকবে, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি চুপ হয়ে গেলাম। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমার বুকে পাথর নেমে এলো। সে আমাকে সেই মহিলার সাথে বিয়ের দাওয়াত দিচ্ছে যে আমার জীবন ধ্বংস করেছে। সে বলল, বাসমা, তুমি কি আছো? আমি শেষ পর্যন্ত আমার কণ্ঠ খুঁজে পেলাম। ভাঙা গলায় বললাম, আমি কালই মা হয়েছি। তোমার মেয়ে আমার কোলে। আমি তোমার বিয়েতে আসব না। অন্য পাশ থেকে সে চুপ হয়ে গেল। সে হানা সম্পর্কে কিছু বলল না, না অভিনন্দন, না শুভকামনা, না কোনো প্রশ্ন, শুধু নীরবতা। তারপর ঠান্ডা গলায় বলল, বুঝলাম। আমি জোরে ফোনটা রেখে দিলাম। হাত কাঁপছিল, চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। এরপর কি ঘটবে তা আমি ভাবিনি। ভেবেছিলাম ফোনটা শেষ, জামাল তার জীবন নিয়ে এগিয়ে যাবে এবং শেষ পর্যন্ত আমাকে শান্তিতে থাকতে দেবে। কিন্তু আধ ঘন্টা পরেই করিডোরে দ্রুত পায়ের আওয়াজ শুনলাম। তারপর দরজাটা সজোরে খুলে গেল। সে টোকা দেয়নি, অনুমতি চায়নি। ভেতরে ঢুকলো যেন কোনো ভূতের পেছনে ছুটছে। আমি মাথা তুলে তাকে দেখলাম। জামাল দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, মুখ ফ্যাকাশে, চোখ স্বাভাবিকের চেয়ে বেশি বড়। সে আমার দিকে তাকালো, তারপর আমার কোলে হানার দিকে, তারপর আবার আমার দিকে তাকালো। তার মুখ কিছুটা হাঁ, যেন সে কিছু বলতে চায় কিন্তু কথা গলায় আটকে আছে। আমি নিচু স্বরে বললাম, তুমি কি চাও? কেন এখানে এসেছো? সে কোনো উত্তর দিল না। বিছানার দিকে 2 কদম এগিয়ে এসে থেমে গেল। হাত কাঁপছিল। আমি বললাম, জামাল, এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে দেখতে চাই না। সে নড়ল না, শুধু হানার দিকে তাকিয়ে থাকল। তারপর দম বন্ধ স্বরে বলল, ঠিক কখন জন্ম হয়েছে? আমি তার দিকে কড়া দৃষ্টিতে তাকালাম। বললাম, গতকাল সন্ধ্যায়। কেন? সে কষ্টের সাথে থুতু গিলল। কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করল, কয়টার সময়? আমি তীক্ষ্ণ স্বরে বললাম, 7:30। এসব কী প্রশ্ন? সে তার কপালে হাত দিল, যেন সে কিছু ভাবার চেষ্টা করছে অথবা ভেঙে না পড়ার চেষ্টা করছে। সে বলল, হাসপাতাল? এটা কোন হাসপাতাল? আমি বললাম, শুভ্রার সরকারি হাসপাতাল। কেন? সে কোনো উত্তর দিল না। হঠাৎ ঘুলে দাঁড়িয়ে যে দ্রুততায় ঢুকেছিল সেই দ্রুততায় বেরিয়ে গেল। করিডোরে তার পায়ের আওয়াজ মিলিয়ে যেতে শুনলাম। সে সজোরে দরজা আটকে দিল। শব্দে হানা ঘুমের মধ্যেই নড়ে উঠল। আমি তার পিঠে আলতো করে চাপড় দিলাম, যতক্ষণ না সে শান্ত হল। আমি একা বসে রইলাম। হৃৎপিণ্ড দ্রুত চলছে, মাথা ঝিমঝিম করছে। এটা কি ছিল? কেন সে এলো? কেন সে এত ভয়ের সাথে জন্মের সময় জানতে চাইল? আমি কিছুই বুঝিনি। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। হয়তো সে শুধু অপরাধ বোধ করেছে, হয়তো সে তার মেয়েকে দেখতে চেয়েছিল, কিন্তু তার চোখের কিছু একটা স্বাভাবিক ছিল না। এটা অপরাধ বোধ ছিল না, এটা ছিল সত্যিকারের আতঙ্ক। 10 মিনিট পর মা এলেন, হাতে কাগজের ব্যাগে গরম স্যুপের বাটি। তিনি হাসি মুখে ঢুকলেন, কিন্তু আমার মুখ দেখে হাসি মিলিয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাসমা, তোমার মুখ ফ্যাকাশে কেন? আমি বললাম, জামাল এখানে এসেছিল। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। কাগজের ব্যাগটি হাত থেকে পড়ে যাচ্ছিল। তিনি জোরে বললেন, জামাল এখানে? ঘরে? আমি মাথা নাড়লাম। তিনি বললেন, সে কি চাইছিল? আমি বললাম, আমি জানি না। এসে জন্মের সময় জানতে চাইল, তারপর বেরিয়ে গেল। মা দরজার দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন। তিনি তীক্ষ্ণ স্বরে বললেন, এই লোকটা পাগল। তোমাকে গর্ভবতী রেখে চলে গেল, এখন বাচ্চা হওয়ার পর আবার আসছে। জাহান নামে যাক সে, ওকে নিয়ে একদম ভাববে না। তিনি আমার পাশে বসলেন, বাটি খুলে নিজ হাতে আমাকে খাওয়ালেন যেন আমি ছোট বাচ্চা। আমি জামালকে না ভাবার চেষ্টা করলাম, কিন্তু তার ফ্যাকাশে মুখটা আমার মাথায় গেঁথে রইল। কেন সে ভীত ছিল? সে কি আবিষ্কার করল? হানা কি এর সাথে সম্পর্কিত? আমি কোনো যুক্তি খুঁজে পেলাম না। রাত এলো। মা বিছানার পাশে চেয়ারে ঘুমানোর চেষ্টা করলেন। হানা নার্সদের রাখা ছোট দোলনায় আমার পাশে ঘুমাচ্ছে। আমি ঘুমালাম না। আমি সিলিংয়ের দিকে তাকিয়ে রইলাম, চোখ খোলা, মাথার ভেতর প্রশ্নগুলো অন্তহীন ঝড়ের মতো ঘুরছে। সকালে আমার ফোনে অজ্ঞাত নম্বর থেকে একটি মেসেজ এলো। খুললাম। মেসেজটি ছোট কিন্তু আমাকে স্তব্ধ করে দিল। আমরা সত্যিটা জানি, জামাল এখন জানে, সে শীঘ্রই আসছে, প্রস্তুত থেকো। কোনো স্বাক্ষর ছিল না, কোনো নাম নেই, শুধু এই অস্পষ্ট ভীতিকর শব্দগুলো। আমি দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলাম। কে এটা পাঠালো? কোন সত্যির কথা বলছে? আমি তো কিছু করিনি, কিছু লুকাইনি। কি ঘটছে? আমি দ্রুত মেসেজটি ডিলিট করে দিলাম যাতে মা না দেখেন, কিন্তু উদ্বেগ আস্তে আস্তে আমার ভেতর ঢুকে পড়ল। আমার চারপাশে কিছু একটা ঘটছে, কিছু একটা আমি জানি না, কিছু একটা জামাল এবং হানা সম্পর্কিত।
আমি বিপদের গন্ধ পাচ্ছিলাম, কিন্তু জানতাম না কোথা থেকে আসবে। আমি আরও 2 দিন হাসপাতালে ছিলাম। প্রতি ঘন্টায় আমি অপেক্ষা করছিলাম জামাল আবার ঢুকবে বা ফোন করবে বা অন্য কিছু ঘটবে, কিন্তু কিছুই ঘটেনি। এক ভারী ভুতুরে নীরবতা, যেন ঝড়ের আগের নীরবতা। হাসপাতাল থেকে বের হয়ে আমি শুভ্রাতে মায়ের ফ্ল্যাটে ফিরে এলাম। রাস্তা বরাবরের মতোই ব্যস্ত, বিক্রেতা এবং গাড়ির আওয়াজে আকাশ ভারী। আমরা সিঁড়ি দিয়ে উঠলাম। মা হানা কোলে নিয়েছেন। আমি পড়ে না যাওয়ার জন্য রেলিং ধরে আছি। ফ্ল্যাটটি আমি যেমন রেখে গিয়েছিলাম তেমনই আছে, ছোট, সাধারণ, কিন্তু নিরাপদ। আমি ঘরে ঢোকে বিছানায় বসলাম। মায়ের কাছ থেকে হানাকে নিলাম। তাকে কোলে নিয়ে তার ছোট মুখের দিকে তাকালাম। চোখে জল জমে গেল। ফিস ফিস করে তাকে বললাম, আমি তোমাকে রক্ষা করব, যা কিছুই হোক না কেন, আমি তোমাকে রক্ষা করব। কিন্তু আমার ভেতরে গভীরভাবে জানতাম যে বড় কিছু আসছে, আর আমি তার জন্য প্রস্তুত ছিলাম না। সেই মুহূর্তে আমার কি আরও বেশি ভয় পাওয়া উচিত ছিল? 3টি শান্ত দিন কাটল, সন্দেহের মতো শান্ত। জামাল ফোন করল না, আর কোনো মেসেজ এলো না। এমনকি মাও কিছুটা শিথিল হতে শুরু করলেন। তিনি বলতেন হয়তো সে চিরতরে হারিয়ে গেছে, হয়তো বিয়ে করে নতুন জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমি বিশ্বাস করিনি। হাসপাতালে আসার সময় তার চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা এখনও শেষ হয়নি। 4র্থ দিন সকালে দরজায় করাঘাত শুনলাম। প্রচণ্ড করাঘাত, অবিরাম, থামছে না। মা রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিলেন। আমি ঘরে হানাকে দুধ খাওয়াচ্ছিলাম। মা চিৎকার করে বললেন, কে কে আসছে? কোনো উত্তর নেই। করাঘাত আরও জোরালো হল। মা হাত তোয়ালে দিয়ে মুছে দরজা খুলতে গেলেন। শুনলাম তিনি কড়া গলায় বলছেন, তুমি তুমি কি চাও? তারপর জামালের স্পষ্ট উচ্চস্বর শুনলাম, আমি বাসমার সাথে কথা বলতে চাই। মা বললেন, তার তোমাকে কিছু বলার নেই, যাও। সে আরও কঠিন স্বরে বলল, এটা কোনো অনুরোধ নয়, আমার এখনই ওর সাথে কথা বলতে হবে। সে জোর করে ঢুকে পড়ল, মাকে একপাশে ঠেলে দিল। শুনলাম মা চিৎকার করছেন, তুমি পাগল, এভাবে আমার বাড়িতে ঢোকো কিভাবে? কিন্তু সে তোয়াক্কা করল না। সরাসরি ঘরের দিকে এলো। দরজা খুলে দেখল আমি বিছানায় বসে আছি, হানা আমার কোলে। সে দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, মুখ লাল, চোখগুলো জ্বালা করছে। মনে হচ্ছে সে কয়েকদিন ধরে ঘুমায়নি। কাঁপা কাঁপা স্বরে বলল, আমাদের কথা বলতে হবে। আমি কড়া গলায় বললাম, আমার মেয়ের সামনে নয়, বেরিয়ে যাও। সে বলল, ঠিক এটাই আমি কথা বলতে চাই, আমার মেয়ের সম্পর্কে। মা তার পেছনে ঢুকে হাত দিয়ে তাকে টেনে নেওয়ার চেষ্টা করলেন। বললেন, জামাল, এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমি পুলিশ ডাকব। সে তাকে অবজ্ঞার সাথে তাকালো, বলল, ডাকো, আমার কিছু যায় আসে না। তারপর আমার দিকে তাকিয়ে আবার বলল, ঠান্ডা সন্দেহে পূর্ণ স্বরে, হানা, ঠিক কখন গর্ভবতী হয়েছিলে? আমার চোখ দুটো বড় হয়ে গেল। সে কি বলতে চাইছে? বললাম, তুমি জানো, আমরা ডিভোর্স দেওয়ার আগে শেষ মাসে আমি গর্ভবতী হয়েছিলাম। সে মাথা নেড়ে বলল, না, এটা অসম্ভব, আমি ডিএনএ পরীক্ষা চাই। পুরো ঘর একদম শান্ত হয়ে গেল। মাও চুপ। পুরো ঘর একদম শান্ত, এমনকি হানাও যেন উত্তেজনা বুঝতে পেরে দুধ খাওয়া থামালো এবং ওপরের দিকে তাকালো। আমি ধীরে ধীরে বললাম, তুমি কি চাইছ? সে বলল, আমি ডিএনএ পরীক্ষা চাই, আমি নিশ্চিত হতে চাই যে হানা সত্যিই আমার মেয়ে। আমি চিৎকার করে উঠলাম, তুমি আমাকে সন্দেহ করছ? তুমি যে আমাকে ঠকিয়েছ, তুমি যে আমাকে গর্ভবতী রেখে চলে গেছ, আর তুমি আমাকে সন্দেহ করছ? সে ঠান্ডা গলায় বলল, আমি তোমাকে সন্দেহ করছি না, আমি নিশ্চিত হানা আমার মেয়ে নয়। আমার মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। মায়ের দিকে তাকালাম, তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন, মুখ খোলা, কথা বলার ক্ষমতা হারিয়েছেন। আবার জামালের দিকে তাকালাম, দম বন্ধ কণ্ঠে বললাম, তুমি পাগল, তুমি তোমার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছ। হানা তোমার মেয়ে, তোমার সাথে ছাড়া আমি জীবনে কোনো পুরুষের সাথে ছিলাম না। সে পকেট থেকে ফোন বের করতে করতে বলল, তাহলে তোমার পরীক্ষা করতে কোনো আপত্তি থাকার কথা নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ছিলাম। সে একজন উকিল এবং আমি ডিভোর্সের কাগজপত্রের ব্যাপারে তার সাহায্য চেয়েছিলাম। গর্ভাবস্থায় আমি তার সাথে সর্বোচ্চ 2-3 বার দেখা করেছি। এটা পুরোপুরি কাজের খাতিরে ছিল, আমাদের মধ্যে কিছুই ছিল না। দ্রুত বললাম, সেটা ওয়াইল ছিল, আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। সে আমাকে ডিভোর্সের কাগজপত্রের ব্যাপারে সাহায্য করছিল, আমাদের মধ্যে কিছুই ছিল না। জামাল বিদ্রূপের হাসি হেসে বলল, অবশ্যই, বিশ্ববিদ্যালয়ের বন্ধু, এটা কত সুবিধাজনক। আমি বললাম, তুমিও তাকে জিজ্ঞেস করো, তাকে ফোন করো, সে তোমাকে বলবে।
জামাল তার পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করল, খুলল এবং বিছানায় ছুঁড়ে মারল। বলল, এটা তোমার সাথে তার ছবি, দেখো। আমি কাঁপা কাঁপা হাতে কাগজটি নিলাম। এটি একটি প্রিন্ট করা ঝাপসা ছবি, দূর থেকে তোলা। আমি একজন একা নারী, কোনো টাকা নেই, কোনো আশ্রয় নেই। আমার সামনে এমন এক পুরুষ যে আমার কাছে অবশিষ্ট শেষ জিনিসটিও কেড়ে নিতে চায়। সকালে ওয়াইলকে ফোন করলাম। আমি তাকে ফোন করতে চাইনি, কিন্তু আমার আইনি পরামর্শের প্রয়োজন ছিল। সে দ্রুত ফোন ধরল, বলল, বাসমা, খবর কি? আমি ক্লান্ত গলায় বললাম, ওয়াইল, আমি সমস্যায় পড়েছি। জামাল হানার ডিএনএ পরীক্ষা চায়। হাসপাতালের সেই সফর, সন্দেহ, ছবি, সারওয়াইয়া সবকিছু বিস্তারিত বললাম। সে চুপচাপ শুনল। শেষ করার পর সে গভীরভাবে শ্বাস নিয়ে বলল, বাসমা, এটা বিপজ্জনক। যদি সে আদালতে মামলা করে এবং তুমি পরীক্ষা করতে অস্বীকার করো, বিচারক হয়তো তোমার অস্বীকৃতিকে পরোক্ষ স্বীকারোক্তি হিসেবে ধরে নিতে পারে। আমি বললাম, কিন্তু আমি তো কোনো ভুল করিনি। হানা জামালের মেয়ে, আমি নিশ্চিত। সে বলল, তাহলে পরীক্ষাটি করো, তাকে প্রমাণ করে দাও যে সে ভুল। এটি চিরতরে বিষয়টি বন্ধ করে দেবে। আমি চুপ হয়ে গেলাম। কথাটি যৌক্তিক ছিল, কিন্তু আমার ভেতরের কিছু একটা তা মেনে নিতে চাইছিল না। কেন আমাকে আমার নির্দোষ প্রমাণ করতে হবে? আমি কোনো ভুল করিনি, আমি বিশ্বাসঘাতকতা করিনি। কেন আমাকে একজন পুরুষের সন্দেহের বশবর্তী হতে হবে যে আমাকে ছেড়ে গিয়েছিল এবং আমাকে ঠকিয়েছিল? ওয়াইলকে বললাম, আমি বিষয়টি নিয়ে ভাবব, ধন্যবাদ। ফোন রেখে দীর্ঘক্ষণ চুপচাপ বসে রইলাম। দুদিন পর পরিবার আদালত থেকে আমার কাছে একটি আনুষ্ঠানিক নোটিশ এলো। জামাল হানার বংশ পরিচয় নিশ্চিত বা অস্বীকার করার জন্য মামলা করেছে। শুনানি 1 সপ্তাহ পর। মা কাগজটি পড়লেন। রাগে তার মুখ লাল হয়ে গেল। তিনি বললেন, এই ছোট লোক, ওর এত সাহস! আমি তোমার সাথে আদালতে যাব এবং সবার সামনে ওকে প্রকাশ করে দেব। আমি ক্লান্তভাবে বললাম, মা, এতে কোনো লাভ হবে না। আদালত প্রমাণ চায়, গালিগালাজ নয়। তিনি বললেন, প্রমাণ তো তোমার কাছেই আছে, তুমি তার সাথে বিবাহিত ছিলে, সেটাই যথেষ্ট। আমি বললাম, কিন্তু সে বলছে আমি গর্ভাবস্থায় পুরুষদের সাথে দেখা করতাম, তার কাছে ছবি আছে। মা কড়া গলায় বললেন, বানোয়ার ছবি অথবা ভুল অ্যাঙ্গেল থেকে তোলা, তুমি কিছুই করনি এবং আমি সাক্ষী। আমি নিচু স্বরে বললাম, কিন্তু বিচারক মায়ের সাক্ষী বিশ্বাস করবেন না, বলবে যে তিনি পক্ষপাত দুষ্ট। সব দিক থেকে নিজেকে অবরুদ্ধ মনে হলো। আমার কাছে কোনো ভালো উকিল নেই, টাকা নেই। আমার সামনে এমন এক পুরুষ যে আমার ধ্বংসের জন্য সময়, অর্থ এবং ইচ্ছা সবই আছে। আমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবলাম, শুধু এই লড়াই শেষ করার জন্য পরীক্ষাটি করার কথা ভাবলাম। কিন্তু আমার ভেতরের একটি কণ্ঠস্বর বলছিল, না, হাল ছেড়ো না। আমি ক্যাফেতে বসে আছি, ওয়াইল আমার সামনে বসা। কথা বলছি, এর বেশি কিছু নয়। কিন্তু যে অ্যাঙ্গেল থেকে ছবিটি তোলা হয়েছে এবং আমরা যেভাবে বসেছিলাম তা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিল, যেন আমরা যতটা কাছাকাছি ছিলাম তার চেয়েও বেশি কাছাকাছি ছিলাম। আমি ছবিটি মেঝেতে ফেলে দিলাম। বললাম, এতে কিছুই প্রমাণিত হয় না। তুমি নিজের জন্য অজুহাত তৈরি করার চেষ্টা করছো। তুমি হানার বাবা হতে চাও না, কারণ তুমি সারওয়াইয়ার সাথে নতুন জীবন শুরু করতে চাও। এটাই সব। সে দীর্ঘক্ষণ আমার দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল, যদি তুমি নিশ্চিত হও তবে পরীক্ষাটি করো, প্রমাণ করো যে আমি ভুল। আমি বললাম, আমি কোনো পরীক্ষাই করব না, আমিও না, হানাও না। তুমি আমাদের কাছ থেকে কিছু চাওয়ার অধিকার হারিয়ে ফেলেছ। যখন তুমি আমাদের ছেড়ে গিয়েছিলে তখনই তা হারিয়ে ফেলেছ। সে বলল, তাহলে আমি বিষয়টি আদালতে নিয়ে যাব। আমি বিচারককে বলবো তোমাকে পরীক্ষা করার আদেশ দিতে, আর আমি তা করবই। আমি কাঁদতে কাঁদতে বললাম, যা ইচ্ছা করো, কিন্তু এখন ওর কাছে আসবে না। আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। জামাল ঘুরে বেরিয়ে গেল। মা তার পেছনে দরজাটা সুজোরে আটকে দিলেন, তারপর ছিটকিনি লাগিয়ে দিলেন। তিনি আমার কাছে ফিরে এলেন, আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। বললেন, ভয় পেও না বাসমা, এই লোকটা নিজের দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করছে। সে সফল হবে না, আল্লাহই তাকে প্রকাশ করে দেবেন। আমি তার কাঁধে মুখ রেখে কাঁদলাম, হানা আমার বাহুতে। মনে হলো পৃথিবীটা আমার মাথার উপর ধীরে ধীরে ভেঙে পড়ছে। আমি সেই রাতে ঘুমালাম না, ভোর পর্যন্ত জেগে রইলাম। সিলিংয়ের দিকে তাকিয়ে আছি এবং চিন্তাগুলো এক অবিরাম চাকার মতো আমার মাথায় ঘুরছে। জামাল ডিএনএ পরীক্ষা চায়, সারওয়াইয়া আমাকে নজরে রাখছে, ছবি, সন্দেহ, সব কিছু মিলে মিশে যাচ্ছে। সব কিছু আমার বুকের ওপর চাপ সৃষ্টি করছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি নিঃশব্দে বিছানা থেকে উঠলাম যাতে পাশে ঘুমানো মাকে না জাগাই। হানাকে কোলে নিলাম, রান্নাঘরে গেলাম। জানালার পাশে পুরনো প্লাস্টিকের চেয়ারে বসলাম। বাইরের রাস্তা অন্ধকার, শান্ত, শুধু দূরে কোথাও একটি বিড়াল ডাকছে। আমি হানার মুখের দিকে তাকালাম, ঘুমাচ্ছে। তাকে খুব শান্ত এবং নিষ্পাপ মনে হচ্ছে,
সে জানে না তার চারপাশে কী ঝড় চলছে। আমি তাকে দমবন্ধ গলায় ফিসফিস করে বললাম, আমি দুঃখিত আমার প্রিয়, আমি দুঃখিত যে আমি তোমাকে এই নিষ্ঠুর পৃথিবীতে নিয়ে এসেছি। আমি তার কপালে চুমু খেলাম, অশ্রু গড়িয়ে পড়ল আমার গালে। আমি সম্পূর্ণ অসহায়ত্ব অনুভব করলাম। তাকে এই সহজ বিজয় দিও না। তৃতীয় দিন আমি ঘরে বসে আছি। দরজায় হালকা করাঘাত শুনলাম। মা দরজা খুললেন। একজন মহিলা দাঁড়িয়ে আছেন। আমি তাকে আগে কখনো দেখিনি। দীর্ঘদেহী, কৃষ্কায়, কালো জিলবাব পরিহিত, মাথা কালো হিজাবে ঢাকা। মা জিজ্ঞেস করলেন, আপনি কে? মহিলাটি শান্তস্বরে বললেন, আমি মারুয়াত, জামালের প্রাক্তন প্রতিবেশী। আমি বাসমার সাথে কথা বলতে চাই। আমি উঠে দাঁড়ালাম, দরজার কাছে গেলাম, বললাম, আমি বাসমা, আপনি কি চান? তিনি আমার দিকে দুঃখিত চোখে তাকালেন, বললেন, আমি মামলার কথা শুনেছি, আমি সত্যিটা জানি, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। মারুয়াত ভেতরে এলেন, লিভিং রুমের পুরনো সোফায় বসলেন। মা তাকে এক গ্লাস জল দিলেন। আমি তার সামনে বসলাম, বুকটা জোরে ধরফর করছে। বললাম, আপনি কি সত্যি জানেন? মারুয়াত গভীর শ্বাস নিলেন, বললেন, আমি জামালের ফ্ল্যাটের বিল্ডিংয়ে থাকতাম। সারওয়াইয়া শুধু তার বাগদত্তা ছিল না, তারা 2 বছর ধরে সম্পর্কে ছিল, আপনাকে ডিভোর্স দেওয়ার আগে থেকেই, এমনকি হানা পেটে আসার আগেও। আমি একদম চুপ হয়ে গেলাম। মারুয়াত বললেন, সারওয়াইয়া আপনাকে নজরে রাখছিল, কিন্তু সে আপনাকে সন্দেহ করে না। সে আপনাকে নজরে রাখছিল যেন কোনো সুযোগ খুঁজে পায় যা আপনার বিরুদ্ধে ব্যবহার করা যায়। সেই জামালকে আপনাকে ডিভোর্স দিতে প্ররোচিত করেছিল। সেই তার মাথায় ঠুকিয়েছিল যে হানা তার মেয়ে নয়। আমার বমি বমি ভাব হলো। দমবন্ধ গলায় জিজ্ঞেস করলাম, কেন? সে কেন এমন করছে? মারুয়াত বললেন, সে তাকে নিজের জন্য চায়। সে চায় না তার সাথে আপনার কোনো সম্পর্ক থাকুক, এমনকি তার মেয়েও। সে জামালকে বলেছে যে আপনি তাকে ঠুকিয়েছেন, আপনি অন্য পুরুষের সন্তান পেটে ধরেছেন। সে বোকা, কিন্তু সে বিশ্বাস করেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি এসব কিভাবে জানেন? তিনি বললেন, কারণ আমি তাদের কথা শুনতে পেতাম। পুরনো বিল্ডিংয়ে দেয়ালগুলো খুব পাতলা, আমি সব শুনতাম। সারওয়াইয়া জামালকে বলতো যে আপনাকে পুরোপুরি শেষ করে দিতে হবে, তাকে প্রমাণ করতে হবে যে হানা তার মেয়ে নয়, যাতে তাকে কোনো খোরপোশ দিতে না হয়। আমার হাত কাঁপছিল। বললাম, আপনি কি আদালতে এ ব্যাপারে সাক্ষী দিতে পারবেন? তিনি ইতস্তত করলেন। তারপর বললেন, আমি ভয় পাচ্ছি। জামাল শক্তিশালী লোক, তার অনেক সম্পর্ক আছে। সারওয়াইয়ার পরিবার ধনী। আমি যদি সাক্ষী দেই, তার আমার ক্ষতি করতে পারে। আমি কড়া গলায় বললাম, কিন্তু আপনি তো আমাকে সাহায্য করতে এসেছেন। আপনি যদি সাক্ষী না দেন, আপনার আসার কি মানে? তিনি দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে নিচু স্বরে বললেন, আমি ভাবব, কিন্তু আপনাকে আরেকটি জিনিস জানতে হবে। সারওয়াইয়া সাধারণ মহিলা নয়, সে বিপজ্জনক। সে যা চায় তা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। সাবধান থেকো। মারুয়াত উঠে চলে গেলেন। মা দরজাটা আটকে দিয়ে ঘুরে আমার দিকে তাকালেন। বললেন, বাসমা, এই মহিলা মিথ্যাবাদী হতে পারে। হয়তো জামাল নিজেই তোমাকে বিভ্রান্ত করতে তাকে পাঠিয়েছে। তাকে বিশ্বাস করো না। আমি বললাম, কিন্তু তার কথা যৌক্তিক। এখন সব কিছু ব্যাখ্যা করা যাচ্ছে। কেন জামাল হঠাৎ আমাকে ছেড়ে দিল, কেন সে ঠান্ডা ছিল, কেন সে ভয়ের সাথে হাসপাতালে এলো, কেন সে হানাকে নিয়ে সন্দেহ করছে। সব কিছু সারওয়াইয়ার জন্য। মা বললেন, এমনকি যদি এটা সত্যও হয়, তুমি কি করবে? আমি দৃঢ়তার সাথে বললাম, আমি তার মুখোমুখি হব। আমি তার কাছে গিয়ে এর মোকাবেলা করব। মা ভয়ে বললেন, না বাসমা, এটা বিপজ্জনক। তুমি ওই মহিলাকে চেনো না। আমি বললাম, আমাকে সত্যিটা জানতে হবে। আমাকে ওর মুখ থেকে শুনতে হবে। আমাকে তার চোখের দিকে তাকিয়ে জানতে হবে কেন সে আমার সাথে এটা করছে। আমি ব্যাগ নিয়ে মায়ের প্রতিবাদ সত্ত্বেও ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম। দ্রুত সিঁড়ি দিয়ে নামলাম। রাস্তায় বেরিয়ে ট্যাক্সি ডাকলাম। ড্রাইভারকে বললাম, হেলিওপোলিসে নিয়ে চলো। আমার কাছে যে ঠিকানা ছিল তা সেই পুরনো ফ্ল্যাটের ঠিকানা, যেখানে আমি জামালের সাথে থাকতাম। আমি জানতাম মারুয়াতের কথা অনুযায়ী সারওয়াইয়া ওই একই বিল্ডিংয়ে থাকে। রাস্তা দীর্ঘ এবং ব্যস্ত ছিল। আমি পেছনের সিটে বসে জানালা দিয়ে তাকালাম। আমার বুকের ভেতর রাগ বাড়ছে। আমি সারওয়াইয়াকে যা যা বলবো, সব অভিযোগ, সব প্রশ্নের কথা ভাবছিলাম। কিন্তু যখন আমি বিল্ডিংয়ের সামনে পৌঁছলাম এবং প্রবেশদ্বারের সামনে দাঁড়ালাম, হঠাৎ ভয় পেয়ে গেলাম। কি হবে যদি মারুয়াত সত্যি বলে? কি হবে যদি সারওয়াইয়া সত্যিই বিপজ্জনক হয়? কি হবে যদি সে আমার ক্ষতি করে? কিন্তু আমি ভয় সত্ত্বেও ভেতরে ঢুকলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। হৃদয় প্রচণ্ড দুলছে। 3 তলায় পৌঁছলাম। সেখানে 2টি ফ্ল্যাট, একটি আমার পুরনো ফ্ল্যাট এবং অন্যটি দরজার নাম ফলক অনুযায়ী ফুয়াদ পরিবারের। আমি সজোরে করাঘাত করলাম, অপেক্ষা করলাম। কোনো উত্তর নেই। আবার করাঘাত করলাম। হঠাৎ দরজা খুলে গেল। একজন মহিলা দাঁড়িয়ে আছেন। যুবতী, সুন্দরী, পরনে মার্জিত পোশাক, চুল খোলা, চোখ খুব তীক্ষ্ণ। আমার দিকে অবজ্ঞার সাথে তাকিয়ে বললেন, তুমি কে? আমি কিছুটা কাঁপা কাঁপা স্বরে বললাম, আমি বাসমা, জামালের প্রাক্তন স্ত্রী।
তিনি ঠান্ডা হাসি দিলেন, বললেন, ও বাসমা, আমি তোমার আসার অপেক্ষায় ছিলাম। সারওয়াইয়া সরে দাঁড়ালেন এবং আমাকে ভেতরে ঢোকার ইশারা করলেন। আমি এক মুহূর্তের জন্য ইতস্তত করলাম, তারপর ফ্ল্যাটে ঢুকলাম। ফ্ল্যাটটি বিলাসবহুল, চমৎকার রুচিতে সাজানো, চামড়ার আসবাবপত্র, ভারী পর্দা, দামি পারফিউমের গন্ধে ভরপুর। আমার এবং জামালের সেই সাধারণ ফ্ল্যাট থেকে সম্পূর্ণ আলাদা। সারওয়াইয়া পেছনে দরজা আটকে দিলেন, তারপর লিভিং রুমে হেঁটে গিয়ে এলিয়ে বসলেন, বললেন, বস। আমি তার সামনে একটি চেয়ারের এক প্রান্তে বসলাম। আমার শরীর টান টান, হাত শক্ত হয়ে আছে। তিনি বিদ্রূপের হাসি হেসে বললেন, তুমি এসেছ আমার মুখোমুখি হতে, জিজ্ঞাসা করতে আমি তোমার সাথে কেন এটা করছি। আমি কোনো উত্তর দিলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তিনি বললেন, আমি তোমার সময় বাঁচাবো এবং তোমাকে বলে দেব, আমি তোমার সাথে কিছুই করছি না, আমি শুধু জামালকে তার অতীতের ভুল থেকে রক্ষা করছি। আমি নিচু স্বরে বললাম, অতীতের ভুল? আমি কোনো ভুল ছিলাম না, আমি তার স্ত্রী ছিলাম। তিনি ছোট শুষ্ক হাসি দিয়ে বললেন, তুমি তার স্ত্রী ছিলে, কিন্তু তুমি তার জন্য উপযুক্ত স্ত্রী ছিলে না। জামালের তার মানের একজন মহিলার প্রয়োজন, যে মহিলা তাকে বোঝে, তাকে সমর্থন করে, তাকে উপরে নিয়ে যায়। শুভ্রার কোনো সাধারণ মহিলা নয়, যে অনুবাদকের কাজ করে এবং ফ্ল্যাটের ভাড়া দেওয়ার জন্য লড়াই করে। আমার মুখে অপমান জ্বলে উঠল। রাগে বললাম, আমি সাধারণ ছিলাম না, আমি তাকে ভালোবাসতাম, আমি তার প্রতিটি বিষয়ে পাশে থাকতাম, আমি তার জন্য ত্যাগ স্বীকার করতাম। সারওয়াইয়া অবহেলার সাথে বললেন, ভালোবাসা যথেষ্ট নয় প্রিয়তমা, অর্থ এবং মর্যাদা এটাই গুরুত্বপূর্ণ, আর আমার কাছে দুটোই আছে। আমি উঠে দাঁড়ালাম, তার দিকে এগিয়ে গেলাম, উচ্চস্বরে বললাম, তুমিই তাকে প্ররোচিত করেছিলে আমাকে ডিভোর্স দিতে, তুমিই হানার ব্যাপারে তার মাথায় সন্দেহ ঢুকিয়েছিলে। তিনি শান্তভাবে, আবেগহীনভাবে আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমিই করেছি, কারণ হানা একটি সমস্যা। জামাল যদি প্রমাণ করতে পারে যে ও তার মেয়ে, তবে সে প্রতি মাসে তোমাকে খোরপোশ দেবে, আর আমি চাই না তার অর্থের এক পয়সাও তোমার কাছে যাক। আমি এটা আমার এবং আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য পুরোটা চাই। শেষ করো এসব, হানাকেও শেষ হতে হবে। আমি আমার সব শক্তি দিয়ে তাকে চড় মারলাম। আমার হাতের তালু তার গালে আছড়ে পড়ল, আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হল। সারওয়াইয়া এক মুহূর্তের জন্য জমে গেল, তার চোখ আঘাতে বড় হয়ে গেল। তারপর সে তার হাত তুলল এবং ধীরে ধীরে তার গাল স্পর্শ করল। আমার দিকে এক খুনি দৃষ্টিতে তাকিয়ে বলল, নিচু রাগে কাঁপা কাঁপা কণ্ঠে, তুমি এর জন্য পস্তাবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কোনো কিছুর জন্য পস্তাব না, তুমি আমার জীবন ধ্বংস করেছ। আমার স্বামী, আমার সম্মান কেড়ে নিয়েছ, এখন তুমি আমার মেয়েকেও কেড়ে নিতে চাইছ। তিনি কড়া গলায় বললেন, আমি তোমার কাছ থেকে কিছুই কেড়ে নিইনি। জামাল আমাকে বেছে নিয়েছে কারণ আমি তোমার চেয়ে ভালো, আর হানা তার মেয়ে নয়, আমি নিশ্চিত। আমি জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে নিশ্চিত? তুমি বিয়ের কাগজপত্র দেখনি, তারিখগুলো হিসাব করনি। আমি যখন গর্ভবতী হয়েছিলাম তখন আমি তার স্ত্রী ছিলাম, কোনো সন্দেহ নেই। তিনি শয়তানি হাসি দিয়ে বললেন, তারিখ জালিয়াতি করা যায়, কাগজপত্র জালিয়াতি করা যায়, কিন্তু সত্যি লুকানো যায় না। আর আমার কাছে প্রমাণ আছে যে হানা তার মেয়ে নয়। আমি দ্রুত বললাম, কি প্রমাণ? আমাকে দেখাও। তিনি বললেন, আমি তোমাকে আদালতে বিচারকের সামনে দেখাবো, সবাই জানবে এবং তুমি লজ্জিত হবে। আমি তার আরও কাছে গেলাম, দমবন্ধ কণ্ঠে বললাম, কেন? তুমি আমাকে এভাবে কেন ঘৃণা করো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি এমনকি তোমাকে চিনতামও না। কেন তুমি আমাকে ধ্বংস করছো? সে ঠান্ডা চোখে আমার দিকে তাকালো, বলল, কারণ তুমি আমার পথে দাঁড়িয়ে আছো, কারণ তুমি জামালের অতীতের একটি স্মৃতি যা আমি মুছে ফেলতে চাই, কারণ তুমি দুর্বল আর আমি শক্তিশালী, আর এই পৃথিবীতে শক্তিশালীরাই জেতে। আমি বেরিয়ে যাওয়ার জন্য ঘুরলাম, কিন্তু সে পেছন থেকে বলল, বাসমা, দাঁড়াও। আমি ঘুরলাম। সে মুচকি হেসে বলল, যদি তুমি এই সব কিছুর শেষ চাও, তবে মামলা থেকে সরে দাঁড়াও। হানা যে জামালের সন্তান এই দাবি প্রত্যাহার করো এবং আমাদের জীবন থেকে হারিয়ে যাও। আমি তোমাকে এত টাকা দেব যা দিয়ে তোমার 1 বা 2 বছর চলে যাবে। তুমি আমাদের থেকে দূরে কোথাও নতুন করে শুরু করতে পারবে। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, আমি কোনো কিছুই প্রত্যাহার করব না। হানা জামালের মেয়ে এবং আমি তা প্রমাণ করব। আমি তোমাকে এবং তোমার সব নোংরা খেলা সবার সামনে ফাঁস করে দেব। সে ভয়ঙ্কর শান্ত স্বরে বলল, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও, কারণ আমি তোমাকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত থামব না। আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে করিডোর দিয়ে দৌড়ালাম, দ্রুত সিঁড়ি দিয়ে নামলাম। আমার বুক ধরফর করছিল, শরীর কাঁপছিল, চোখের জল গাল বেয়ে পড়ছিল। রাস্তায় পৌঁছে আমি দাঁড়ালাম, বুকের ওপর হাত রেখে শ্বাস নেওয়ার চেষ্টা করলাম। আমি সম্পূর্ণ অসহায় বোধ করছিলাম। সারওয়াইয়া কোনো সাধারণ মহিলা ছিল না, সে ছিল ধূর্ত, হিসেবি এবং ঠান্ডা মাথার এক শয়তান। সে জামালের জন্য আমাকে ধ্বংস করতে প্রস্তুত ছিল। আমি বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরলাম। মা আমাকে দেখে জড়িয়ে ধরলেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে।
আমি তাকে সব খুলে বললাম। তিনি আমার সাথে কাঁদলেন, বললেন, বাসমা, এই মহিলা বিপজ্জনক। আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। আমি বললাম, আমরা কি বলবো? সে আমাকে সরাসরি হুমকি দেয়নি। সে এমন কিছু করেনি যা প্রমাণ করা যায়। সে যা বলেছে সব তার ফ্ল্যাটের ভেতর আমাদের দুজনের মধ্যে হয়েছে। কেউ আমাকে বিশ্বাস করবে না। পরের দিন আমি একটি সিদ্ধান্ত নিলাম। আবার ওয়াইলকে ফোন করলাম। বললাম, আমি রাজি, আমি ডিএনএ পরীক্ষা করাবো, কিন্তু আমার একটি শর্ত আছে। ল্যাবরেটরি আমি পছন্দ করব, সে নয়, সারওয়াইয়াহ নয়, আমি। ওয়াইল বলল, ভালো, এটা সঠিক সিদ্ধান্ত। আমি আদরাতের সাথে বিষয়টি ব্যবস্থা করছি। কিন্তু বাসমা, প্রস্তুত থেকো। ফলাফল আসতে 2 সপ্তাহ সময় লাগতে পারে। আর এই সময়ের মধ্যে জামাল এবং সারওয়াইয়া তোমাকে অন্যভাবে চাপে ফেলার চেষ্টা করবে। তার কথা সত্য ছিল। পরের দিনগুলোতে আমার কাছে মেসেজ আসতে শুরু করল। অচেনা নম্বর থেকে আসা সব টেক্সট মেসেজে ছিল হুমকি। কোনোটিতে বলা হচ্ছিল আমি হানাকে হারাবো, কোনোটিতে বলা হচ্ছিল আমাকে লজ্জিত করা হবে, কোনোটিতে বলা হচ্ছিল আমি পস্তাবো। আমি সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু প্রতিদিন প্রতি ঘন্টায় মেসেজ আসত। আমার মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে। আমি অ্যাপটি ডিলিট করে দিলাম, ফোনের নম্বর বদলে ফেললাম। কিন্তু হুমকিগুলো আমার ইমেল এবং পুরনো ফেসবুক অ্যাকাউন্টে পৌঁছানোর পথ খুঁজে নিল, যা আমি বহু বছর ব্যবহার করিনি। সারওয়াইয়া সব জায়গায় ছিল। সে আমাকে নজরে রাখছিল, আমাকে তাড়া করছিল। মা বললেন, আমাদের পুলিশকে জানানো উচিত। আমি বললাম, আমি পরীক্ষার ফলাফল পর্যন্ত অপেক্ষা করব। যখন ফলাফল আসবে এবং প্রমাণিত হবে যে হানা জামালের মেয়ে, তখন এসব শেষ হয়ে যাবে। সারওয়াইয়া হেরে যাবে এবং জামাল সত্য জানতে পারবে। আমি আমার প্রাপ্য খোরপোশ পাব। শুধু আমাকে ধৈর্য ধরতে হবে। হানার জন্য আমাকে শক্তিশালী হতে হবে। 7ম দিনে আমরা আমার পছন্দের ল্যাবে গেলাম। কায়রোর মাঝখানে মিরান আল তাহরিরের কাছে একটি বড় মেডিকেল ল্যাবরেটরি। তারা হানার মুখ থেকে তুলোর কাঠির সাহায্যে নমুনা নিল। হানা একটু কেঁদেছিল, কিন্তু দ্রুত শান্ত হয়ে গেল। জামালও সেখানে উপস্থিত ছিল। তারা তার নমুনাও নিল। সে দূর থেকে আমার দিকে তাকালো, কিন্তু কাছে এলো না, কথাও বলল না। তাকে খুব চিন্তিত এবং উদ্বিগ্ন মনে হচ্ছিল। হয়তো সে নিজেও সারওয়াইয়াহর দাবির ব্যাপারে সন্দেহ করতে শুরু করেছিল। হয়তো সে বুঝতে পারছিল সে এক মস্ত বড় ভুল করে ফেলেছে। আমরা ল্যাব থেকে বের হলাম। তারা বলল 10 দিনের মধ্যে ফলাফল তৈরি হয়ে যাবে। 10 দিন আমার কাছে 10 বছরের মতো মনে হলো। প্রতিটি দিন আগের দিনের চেয়ে ভারী ছিল। আমি অপেক্ষা করতাম, নামাজ পড়তাম, আল্লাহর কাছে দোয়া করতাম যেন সত্য প্রকাশ পায়, মিথ্যার উপর সত্যের জয় হয় এবং জামাল এবং সারওয়াইয়া সবার সামনে লজ্জিত হয়। 10ম দিনে ল্যাব থেকে ফোন এলো। তারা বলল, ফলাফল তৈরি, এসে নিয়ে যান। আমি মাকে নিলাম, হানাকে কোলে নিলাম এবং আমরা গেলাম। পথটা দীর্ঘ ছিল, কিন্তু আমার মন উঠছিল। আজ আমি জানতে পারব, আজ সব শেষ হবে। আমরা ল্যাবে ঢুকলাম। তারা আমাকে একটি সিল করা খাম দিল। বলল, ফলাফল ভেতরে আছে। খামটি খোলার সময় আমার হাত কাঁপছিল। আমি কাগজটি বের করে দ্রুত পড়লাম। তারপর আমার হৃৎস্পন্দন যেন থেমে গেল। ফলাফলটি অবিশ্বাস্য ছিল। আমি যা পড়ছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। কাগজটি পরিষ্কার ছিল, মোটা কালো অক্ষরে ছাপা ছিল, পিতৃত্বের সম্ভাবনা 0%। জামাল হানার জৈবিক পিতা নয়। কাগজটি আমার হাত থেকে পড়ে গেল। মা সেটি কুড়িয়ে নিলেন, পড়লেন এবং চিৎকার করে উঠলেন, না, এটা ভুল, এটা ভুল, এটা অসম্ভব। ল্যাবের কর্মচারী আমাদের দিকে বিভ্রান্ত হয়ে তাকালেন, বললেন, ম্যাডাম, এই ফলাফল নির্ভুল। আমরা 3 বার নমুনা পরীক্ষা করেছি, কোনো ভুল নেই। আমি দমবন্ধ কণ্ঠে বললাম, কিন্তু এটা অযৌক্তিক। আমি আমার জীবনে জামাল ছাড়া আর কোনো পুরুষের সাথে কখনো ছিলাম না। ফলাফল এমন হয় কিভাবে? কর্মচারীটি নম্রভাবে বললেন, আমি দুঃখিত, কিন্তু পরীক্ষা মিথ্যা বলে না। হয়তো অন্য কোনো ব্যাখ্যা আছে। হয়তো জন্মের সময় হাসপাতালে ভুল হয়েছে। ভিড় হাসপাতালে অনেক সময় এমন শিশুদের অদলবদল হয়ে যায়। আমার মাথা ঘুরতে লাগল। হাসপাতালে ভুল? হানা আমার মেয়ে নয়? না, এটা পাগলামি। আমি তাকে জন্মাতে দেখেছি। জন্মের পরপরই আমি তাকে কোলে নিয়েছিলাম। নার্স তাকে আমার বুকে রেখেছিল। কোনো ভুল হতে পারে না। কিন্তু হানা যদি আমার মেয়ে হয়, আর জামাল যদি তার বাবা না হয়, তবে বাবাকে? কেউ নেই। জামাল ছাড়া জীবনে আর কেউ ছিল না। আমি স্তব্ধ অবস্থায় ল্যাব থেকে বের হলাম। মা আমার হাত ধরে আমাকে ধরে রাখছিলেন, যাতে আমি পড়ে না যাই। আমরা রাস্তায় পৌঁছলাম। আমি ফুটপাতের ধারে বসলাম। হানাকে কোলে নিয়ে কাঁদলাম যতক্ষণ না মনে হলো আমার চোখের জলের সাথে প্রাণ বেরিয়ে যাবে। মা আমার পাশে বসে আমার কাঁধে হাত রাখলেন, কিন্তু তিনিও কাঁদছিলেন। তিনি বললেন, আমাদের আবার পরীক্ষা করতে হবে, আমাদের অন্য ল্যাবে যেতে হবে। এটা ভুল, আমি নিশ্চিত এটা ভুল। সেই মুহূর্তে আমার ফোন বেজে উঠল। জামাল ছিল। কাঁপা কাঁপা হাতে ধরলাম। সে বিজয়ী স্বরে চিৎকার করে বলল, আমি এইমাত্র ফলাফল পেলাম, তুমি কি পেয়েছ? আমি চুপ করে রইলাম। সে বলল, আমি জানতাম,
আমি জানতাম তুমি মিথ্যাবাদী। হানা আমার মেয়ে নয়, এবং তুমি একজন বিশ্বাসঘাতক নারী ছাড়া আর কিছুই নও। আমি ভাঙা গলায় বললাম, আমি কারো সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। এটা ভুল, এটা অবশ্যই ভুল হতে হবে। সে নিষ্ঠুর হাসি হেসে বলল, কোনো ভুল নেই, পরীক্ষা পরিষ্কার। আমি এখন আদালতে যাব এবং তোমার বা এই বাচ্চার প্রতি সব দায়িত্ব থেকে মুক্তি চাইব। এখন তুমি একা। আমি ফোনটা রেখে মেঝেতে ছুঁড়ে মারলাম। স্ক্রিন ভেঙে গেল, কিন্তু আমি পাত্তা দিলাম না। আমরা বাড়ি ফিরলাম। রাস্তাঘাট সব ঝাপসা ছিল। আমি রাস্তা বা মানুষ কিছুই দেখতে পাচ্ছিলাম না। শুধু আমার মাথায় সেই কাগজের ছবিটা ঘুরছিল। 0%, শূন্য, কিছুই না। আমরা ফ্ল্যাটে ঢুকলাম। মা দরজা আটকে দিলেন। আমি বিছানায় বসলাম এবং হানাকে আমার পাশে রাখলাম। তার ছোট মুখের দিকে তাকালাম। সে বড় বড় নিষ্পাপ চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি ফিসফিস করে বললাম, তুমি কে? তোমার বাবা কে? এটা কিভাবে হলো? সে কোনো উত্তর দিল না, শুধু একটা ছোট্ট হাসি দিল। মা আমার পাশে বসলেন, দৃঢ় স্বরে বললেন, আমাদের যুক্তিসঙ্গতভাবে ভাবতে হবে। যদি জামাল বাবা না হয়, তবে ল্যাবে ভুল হয়েছে, অথবা জন্মের সময় হাসপাতালে ভুল হয়েছে, অথবা অন্য কিছু। তৃতীয় কোনো সত্য থাকতে পারে না। তুমি জামাল ছাড়া আর কোনো পুরুষের সাথে ছিলে না, তা আমি জানি। আমি নিচু স্বরে বললাম, কিন্তু মা, যদি এমন হয় যে আমার মনে নেই? মা অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি বললাম, যদি এমন কিছু ঘটে থাকে যা আমার মনে নেই? তিনি বললেন, তুমি কি বলছো? তোমার মনে নেই কিভাবে? এটা এমন কিছু নয় যা ভুলে যাওয়া যায়। আমি বললাম, জানি না, আমি বিভ্রান্ত, সব কিছু আমার মাথায় গুলিয়ে যাচ্ছে। আমি সারা রাত জেগে রইলাম। আমার জীবনের সেই সময়ের প্রতিটি মুহূর্ত মনে করার চেষ্টা করলাম। জামালের সাথে আমার বিয়ের শেষ মাসগুলো। কোনো পুরুষ কি আমার কাছে এসেছিল? কোনো অদ্ভুত পরিস্থিতি, কোনো কিছু যা এর ব্যাখ্যা দিতে পারে? কিছুই খুঁজে পেলাম না, একদম কিছুই না। আমি খুব সাধারণ জীবনযাপন করতাম। বাড়ি, কাজ, আবার বাড়ি। আমি একা কোথাও বের হতাম না, কারো সাথে দেখা করতাম না। শুধু জামাল, মা এবং আমার অফিসের সহকর্মীরা। আর আমার অফিসের অধিকাংশ সহকর্মীই নারী ছিলেন। সকালে আমি হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, সেই হাসপাতাল যেখানে হানা জন্মেছিল। হয়তো ল্যাবের কর্মচারী যেমনটি বলেছে, কোনো ভুল হয়েছে। হয়তো হানা আদতে আমার মেয়েই নয়, হয়তো শিশুদের অদল বদল হয়েছে। আমি এ নিয়ে খবরে শুনেছি। আমি একাই গেলাম, হানাকে মায়ের কাছে রেখে গেলাম। হাসপাতালে পৌঁছে আমি প্রসূতি বিভাগে গেলাম। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে দেখা করতে চাইলাম। একজন বয়স্ক লোক এলেন, মোটা চশমা, ক্লান্ত মুখ। তিনি জিজ্ঞেস করলেন, জি, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি তাকে সব পরিস্থিতি বুঝিয়ে বললাম, জন্ম, বাচ্চা, পরীক্ষা, ফলাফল। তিনি মন দিয়ে শুনলেন এবং তারপর বললেন, এটা অসম্ভব, আমাদের খুব কঠোর নিয়ম আছে। জন্মের পরপরই প্রতিটি শিশুর হাতে একটি মেটাল ব্যান্ড পরানো হয়। সেই ব্যান্ডের ওপর একটি নম্বর থাকে এবং সেই নম্বরটি মায়ের ফাইলের সাথে মিলে যায়, কোনো অদলবদল হতে পারে না। আমি বললাম, কিন্তু হয়তো কোনো ভুল হয়েছে, হয়তো ব্যান্ডটি খুলে পড়ে গিয়েছিল, হয়তো কোনো নার্স ভুল করেছে। তিনি দৃঢ়ভাবে বললেন, না, আমি এখানে 20 বছর ধরে কাজ করছি। এ ধরনের কোনো ভুল এখানে কখনো হয়নি। হয়তো পরীক্ষায় ভুল হয়েছে, অথবা হতে পারে আপনি আপনার জীবনের কিছু তথ্য মনে করতে পারছেন না। আমি রাগে তার দিকে তাকালাম, বললাম, আমার সব মনে আছে, আমি কোনো ভুল কাজ করিনি। তিনি অবহেলার সাথে বললেন, আপনি যা বলছেন, কিন্তু পরীক্ষা মিথ্যা বলে না। আমি হতাশা নিয়ে হাসপাতাল থেকে বের হলাম। আমি অন্য একটি ল্যাবে গেলাম, একটি প্রাইভেট ল্যাব, আরও দামি এবং নির্ভুল। আমার কাছে থাকা শেষ টাকাগুলো খরচ করলাম। তারা হানা এবং আমার থেকে নতুন নমুনা নিল। এবার আমি সবকিছুর আগে নিশ্চিত হতে চাইছিলাম যে হানা সত্যিই আমার মেয়ে কিনা। তারা বলল 1 সপ্তাহের মধ্যে ফলাফল পাওয়া যাবে। আরও 1 সপ্তাহের অপেক্ষা, সন্দেহ এবং যন্ত্রণা। সেই সপ্তাহের মধ্যে মারবাতের ফোন এলো। সেই মহিলা যিনি কয়েক সপ্তাহ আগে আমার কাছে এসেছিলেন, তিনি বললেন, বাসমা, আমি ফলাফলের কথা শুনেছি। আমার কাছে একটি তথ্য আছে যা আপনার কাজে লাগতে পারে। আমি ক্লান্তভাবে বললাম, বলুন। তিনি বললেন, স্যার, ভাইয়া কয়েক বছর আগে সেই একই ল্যাবে কাজ করত যেখানে আপনি পরীক্ষা করিয়েছেন, জামালকে বিয়ে করার জন্য কাজ ছাড়ার আগে। আমার বুক ধরফর করে উঠল। বললাম, কি? তিনি বললেন, হ্যাঁ, সে সেখানে কর্মচারী ছিল এবং তার অনেক চেনা জানা আছে। সে রেকর্ড, নমুনা সবকিছুতেই পৌঁছাতে পারে। আমি স্তব্ধ হয়ে বললাম, আপনি কি বলতে চাইছেন সে ফলাফলে কারচুপি করেছে? তিনি বললেন, আমি কিছুই বলছি না, আমি শুধু যা জানি তা আপনাকে জানালাম। আমি ফোন রেখে দিলাম এবং আমার বুকের ভেতর রাগ ফেটে পড়ল। সারভাইয়া, সবকিছুর মূলে সারভাইয়া। সে শুরু থেকেই এর পরিকল্পনা করেছিল। সে জামালের মাথায় সন্দেহ ঢুকিয়েছিল, সে আমাকে পরীক্ষা করতে বাধ্য করেছিল এবং সে ফলাফলে কারচুপি করেছে। সবকিছু ছক কষা ছিল আমাকে ধ্বংস করার জন্য। এটা একটা নোংরা খেলা ছিল। আমি উঠে ব্যাগ নিয়ে ঘর থেকে বের হলাম। মা পেছন থেকে চিৎকার করে বললেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি ওর মুখোমুখি হব।
আজ এর শেষ করব। তিনি বললেন, না বাসমা, এটা বিপজ্জনক। কিন্তু আমি শুনলাম না। বেরিয়ে একটা গাড়ি নিয়ে আবার সার্ভাইয়ার ফ্ল্যাটে গেলাম। সেখানে পৌঁছে দ্রুত সিঁড়ি বেয়ে উঠলাম এবং সোজোরে দরজায় করাঘাত করলাম। দরজা খুলল। সামনে জামাল। সে অবাক হয়ে আমার দিকে তাকালো। বলল, বাসমা, তুমি এখানে কি করছো? আমি তাকে একপাশে ঠেলে ভেতরে ঢুকলাম। সার্ভাইয়া লিভিং রুমে দাঁড়িয়েছিল। পরনে একটি সাদা বিয়ের পোশাক। সে একটি বড় আয়নার সামনে দাঁড়িয়ে পোশাকটি ট্রায়াল দিচ্ছিল। আমি ঢুকতেই সে ঘুরল। মুচকি হেসে বলল, বাসমা, তুমি কি আমাকে বিয়ের অভিনন্দন জানাতে এসেছ? আমি কোনো উত্তর দিলাম না। দ্রুত পায়ে তার দিকে এগিয়ে গেলাম। আমার চোখ লাল, হাত মুষ্টিবদ্ধ। আমি রাগে কাঁপা কাঁপা স্বরে বললাম, তুমি ফলাফলে কারচুপি করেছ, তুমি পরীক্ষা জালিয়াতি করেছ। সার্ভাইয়া তার ভ্রু কুচকাল, ঠান্ডা স্বরে বলল, কিসের কারচুপি? আমি কিছুই করিনি। পরীক্ষাটি একটি নিরপেক্ষ ল্যাবে হয়েছে, যা তুমি নিজেই পছন্দ করেছিলে। আমি আরও উচ্চস্বরে বললাম, তুমি সেখানে কাজ করতে, তুমি ওখানকার মানুষদের চেনো, তুমি নমুনার কাছে পৌঁছতে পেরেছিলে। সে হালকা হাসি হেসে বলল, তুমি কোনো প্রমাণ ছাড়াই আমাকে দোষারোপ করছ। এটা তোমার হতাশার লক্ষণ। আমি আরও এক কদম এগিয়ে গেলাম। বললাম, আমি তা প্রমাণ করব। আমি ল্যাবে যাব, তদন্ত চাইব, আমি তোমাকে ফাঁস করে দেব। সে শান্তভাবে বলল, যা ইচ্ছা করো, কিন্তু কে তোমাকে বিশ্বাস করবে? একজন হতাশ নারী যে সত্য অস্বীকার করার চেষ্টা করছে, কেউ তোমাকে বিশ্বাস করবে না। জামাল আমার পেছনে চুপচাপ দাঁড়িয়েছিল। আমি তার দিকে ঘুরলাম। বললাম, তুমি ওকে বিশ্বাস করছো? তুমি সত্যিই বিশ্বাস করছো যে আমরা একসাথে কাটানো এতগুলো বছর পর আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি? সে অন্যদিকে তাকিয়ে নিচু স্বরে বলল, পরীক্ষা পরিষ্কার বাসমা, আমি কি করব বলো? আমি কড়া গলায় বললাম, আমি চাই তুমি তোমার বুদ্ধি খাটাও, চিন্তা করো, মনে করো আমি কে ছিলাম। আমি কখনো মিথ্যেবাদী ছিলাম না, বিশ্বাসঘাতক ছিলাম না। সার্ভাইয়া এগিয়ে এসে আমার আর জামালের মাঝখানে দাঁড়ালো। সে দৃঢ় স্বরে বলল, যথেষ্ট হয়েছে, তুমি আমাদের সময় নষ্ট করছো। দুদিন পর আমাদের বিয়ে, আমরা কোনো ড্রামা চাই না, বেরিয়ে যাও। আমি বললাম, আমি ততক্ষণ বের হব না যতক্ষণ না তুমি সত্য স্বীকার করো, যতক্ষণ না তুমি বলো যে তুমি আমার জীবন ধ্বংস করেছ। সে বলল, আমি কিছুই ধ্বংস করিনি, তুমি নিজেই নিজেকে ধ্বংস করেছ। এখন বেরিয়ে যাও, না হলে আমি পুলিশ ডাকব। আমি বললাম, ডাকো পুলিশ, আমি তোমাকে বা পুলিশকে ভয় পাই না, আমি শুধু সত্য চাই। হঠাৎ আমার ফোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোন বের করলাম। এটি ছিল সেই দ্বিতীয় ল্যাব, যে ল্যাবে আমি হানা আমার মেয়ে কিনা তা নিশ্চিত হতে পরীক্ষা করিয়েছিলাম। আমি দ্রুত ধরলাম। ল্যাব কর্মচারী বললেন, ম্যাডাম বাসমা, ফলাফল তৈরি, আপনি কি নিতে আসবেন? আমি বললাম, না, আমাকে এখনই বলুন ফলাফল কি বলছে। তিনি ইতস্তত করে বললেন, ফলাফল নিশ্চিত করছে যে শিশু হানা আপনারই জৈবিক কন্যা, মাতৃত্বের সম্ভাবনা 99.99%। আমি চুপ হয়ে গেলাম। ধীরে ধীরে বললাম, আপনি নিশ্চিত? তিনি বললেন, হ্যাঁ, একদম নিশ্চিত। আমি ফোন রেখে দিলাম। সার্ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, হানা আমার মেয়ে, পরীক্ষা তা নিশ্চিত করেছে। সুতরাং সেই যদি আমার মেয়ে হয় আর তোমার করানো পরীক্ষায় জামাল যদি বাবা না হয়, তবে এর মানে তোমার পরীক্ষাটি মিথ্যা, অথবা তুমি তাতে কারচুপি করেছ। সার্ভাইয়ার মুখ কিছুটা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে তার শীতলতা বজায় রাখল। বলল, হয়তো দ্বিতীয় পরীক্ষাটি ভুল, অথবা হয়তো তুমি সত্যিই হানার মা, কিন্তু জামাল তার বাবা নয়। আমি রাগে বললাম, এটা অসম্ভব, আমি তাকে ছাড়া আর কারো সাথে ছিলাম না, আর আমি তা প্রমাণ করব। আমি তৃতীয়, চতুর্থ, এমনকি দশম ল্যাবে যাব, যতক্ষণ না সত্য বের হয়ে আসে। জামাল অবশেষে এগিয়ে এলো। ক্লান্ত স্বরে বলল, বাসমা, থাক, অনেক হয়েছে। আমাদের হয়তো সত্যিই অন্য কোনো ল্যাবে আবার পরীক্ষা করা উচিত, এমন কোনো সরকারি ল্যাব যেখানে আমাদের কারো কোনো হাত নেই। সার্ভাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে জামালের দিকে তাকালো। বলল, তুমি ওকে বিশ্বাস করছ? সে বলল, আমি কাউকে বিশ্বাস করছি না, আমি শুধু সত্য জানতে চাই। সে রাগী স্বরে বলল, সত্য পরিষ্কার, প্রথম পরীক্ষাটি পরিষ্কার, আমাদের অন্য কোনো পরীক্ষার প্রয়োজন নেই। জামাল অস্বাভাবিক দৃঢ়তায় বলল, আমরা আবার পরীক্ষা করব, আর এবার আমি নিজে পুরো প্রক্রিয়াটি তদারকি করব, নমুনা নেওয়া থেকে শুরু করে ফলাফল আসা পর্যন্ত। সার্ভাইয়া প্রথমবারের মতো চুপ হয়ে গেল। আমি তার চোখে ভয় দেখতে পেলাম, সত্যিকারের ভয়। কিন্তু সে দ্রুততা আড়াল করে বলল, যা ইচ্ছা করো, কিন্তু তুমি পস্তাবে, কারণ তুমি দেখবে বাসমা মিথ্যাবাদী, আর তুমি আমাদের সময় এবং অর্থ নষ্ট করছো এই নিরর্থক পরীক্ষার পেছনে। আমি ফ্ল্যাট থেকে বের হলাম। কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো আমার মনে আশার আলো জাগল। হয়তো, শুধু হয়তো সত্য প্রকাশ পাবে। পরের দিন আমরা সবাই একটি বড় সরকারি ল্যাবে গেলাম। আমি, জামাল, হানা, এমনকি সার্ভারিয়াও আসার জন্য জেদ ধরল। তারা নতুন নমুনা নিল। জামাল দাঁড়িয়ে প্রতিটি ধাপ তদারকি করছিল,
সে দেখল কিভাবে হানার থেকে নমুনা নেওয়া হলো, কিভাবে তা একটি জীবাণুমুক্ত টিউবে রাখা হলো, কিভাবে তার ওপর নম্বর লেখা হলো এবং কিভাবে তা ল্যাবে পাঠানো হলো। সে কোনো ভুল বা কারচুপির সুযোগ রাখল না। তারা বলল 5 দিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে। 5 দিন আমার কাছে এক যুগ মনে হলো। এই কদিন আমি ঘুমাতে পারিনি, খেতে পারিনি, শুধু ঘরে বসে হানাকে কোলে নিয়ে অপেক্ষা করেছি। অপেক্ষা করেছি যেন পরীক্ষাটি প্রমাণ করে যে জামালই বাবা। অপেক্ষা করেছি যেন সারভাইয়ার নোংরা খেলা ধরা পড়ে। অপেক্ষা করেছি যেন আমার সম্মান ফিরে পায়। মা সারাক্ষণ নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহ তোমাকে সাহায্য করবেন বাসমা, সত্য কখনো হারিয়ে যায় না। 5ম দিনে আমরা ফলাফল নিতে গেলাম। আমি, জামাল এবং সারওয়াইয়া আমরা একসাথে ল্যাবে ঢুকলাম। তারা আমাদের 3টি খাম দিল, একটি আমার জন্য, একটি জামালের জন্য এবং একটি আদালতের রেকর্ডের জন্য। আমি কাঁপা কাঁপা হাতে আমার খামটি খুললাম। ফলাফলটি 1 বার, 2 বার, 3 বার পড়লাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না। পিতৃত্বের সম্ভাবনা 99.99%। জামাল হানার জৈবিক পিতা। আমি জামালের দিকে তাকালাম। সে তার ফলাফল পড়ছিল। তার মুখ সন্দেহ থেকে বিস্ময় এবং তারপর রাগে বদলে গেল। সে সারওয়াইয়ার দিকে তাকিয়ে নিচু কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমার সাথে মিথ্যা বলেছ। সারওয়াইয়া একটি বিব্রত হাসি হেসে বলল, না, প্রথম পরীক্ষাটি সঠিক ছিল, এই পরীক্ষাটিই ভুল। জামাল আরও উচ্চস্বরে বলল, এটা সরকারি পরীক্ষা, আমি নিজে তদারকি করেছি, কোনো ভুল নেই, তুমি মিথ্যা বলেছ, তুমি প্রথম পরীক্ষায় কারচুপি করেছিলে। সারওয়াইয়া 1 কদম পিছিয়ে গেল, বলল, আমি কিছুই করিনি, আমি শুধু। তারপর সে আত্মরক্ষামূলক স্বরে বলল, আমি শুধু তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম, আমাদের রক্ষা করতে চেয়েছিলাম। বাসবা আমাদের জীবন ধ্বংস করে দিত। সে তোমার থেকে প্রতি মাসে টাকা নিত। সে চিরকাল তোমার জীবনে থাকত। আমি এর শেষ চেয়েছিলাম। জামাল তাকে সোজরে একটি চড় মারল। চড়ের শব্দ পুরো ল্যাবে প্রতিধ্বনিত হল। মানুষজন থেমে গেল এবং তাকাতে লাগল। সারওয়াইয়া তার গালে হাত রাখল। তার চোখ অপমানে বড় হয়ে গেল। জামাল ঘৃণা ভরা কণ্ঠে বলল, তুমি সব কিছু ধ্বংস করেছ। তুমি আমাকে বিশ্বাস করিয়েছ যে আমার স্ত্রী বিশ্বাসঘাতক। তুমি আমাকে আমার নিজের মেয়ের ওপর সন্দেহ করতে বাধ্য করেছ। তুমি আমাকে মাসের পর মাস একজন নির্দোষ মহিলার বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছ। তুমি কে তুমি যে এমন কাজ করলে? সারওয়াইয়া কাঁদতে কাঁদতে বলল, আমি এটা করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি তোমাকে নিজের করে পেতে চেয়েছিলাম। সে ঘৃণার সাথে বলল, তুমি ভালোবাসার মানে জানো না, তুমি শুধু স্বার্থপরতা আর মিথ্যা জানো। সে আমার দিকে ফিরল। দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দমবন্ধ কণ্ঠে বলল, বাসমা, আমি দুঃখিত, আমি খুব দুঃখিত। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। সে বলল, আমি বোকা ছিলাম, আমি তাকে বিশ্বাস করেছি, তার সব মিথ্যা বিশ্বাস করেছি এবং তোমাকে কষ্ট দিয়েছি। তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, কিন্তু আমি দুঃখিত। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি ঠান্ডা গলায় বললাম, তুমি ঠিক বলেছ, তুমি ক্ষমা পাওয়ার যোগ্য নাও। তুমি আমার জীবন ধ্বংস করেছ, আমাকে গর্ভবতী অবস্থায় ছেড়ে গিয়েছ, আমাকে সন্দেহ করেছ, আমার ওপর বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছ, আর এই সব কিছু একজন মিথ্যাবাদী মহিলার জন্য। তুমি দুর্বল, তুমি কাপুরুষ, আর আমি তোমাকে আর কখনো দেখতে চাই না। আমি ল্যাব থেকে বের হলাম, এক হাতে হানা এবং অন্য হাতে পরীক্ষার ফলাফল। মা বাইরে আমার জন্য অপেক্ষা করছিলেন। আমার মুখ দেখে তিনি সব বুঝে গেলেন। তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদলেন, বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বাড়ি ফিরলাম। মাসের মধ্যে প্রথমবারের মতো মনে হলো আমি নিঃশ্বাস নিতে পারছি। সত্য প্রকাশের পরের দিনগুলো অদ্ভুত ছিল। আমি বিজয় অনুভব করছিলাম, কিন্তু তা ছিল এক তিক্ত বিজয়। হ্যাঁ, প্রমাণিত হয়েছে যে আমি নির্দোষ। হ্যাঁ, সারওয়াইয়ার খেলা ধরা পড়েছে, কিন্তু এর দাম ছিল অনেক বেশি। মাসের পর মাস যন্ত্রণা, অপমান, সন্দেহ এবং একটি সম্পর্ক যা চিরতরে ধ্বংস হয়ে গিয়েছিল। জামাল প্রথম কয়েকদিন অনেকবার আমাকে ফোন করার চেষ্টা করেছিল, মেসেজ পাঠিয়েছিল, বাড়িতে আসার চেষ্টা করেছিল। আমি তার সব চেষ্টা প্রত্যাখ্যান করলাম। আমি ওয়াইলের মাধ্যমে তাকে জানিয়ে দিলাম যে আমি শুধু হানার প্রাপ্য খোরপোশ চাই এবং আর কিছুই চাই না। আমি তাকে দেখতে চাই না, তার কথা শুনতে চাই না, তার অজুহাতও না। আদালত আমার পক্ষে রায় দিল। জামাল হানার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রতি মাসে খোরপোশ দিতে বাধ্য হল। টাকার অঙ্কটি যথেষ্ট ছিল যাতে আমি সম্মানের সাথে বেঁচে থাকতে পারি এবং আমার মেয়েকে বড় করতে পারি। অন্যদিকে সারওয়াইয়া তার কর্মের ফল ভোগ করল। জামাল তৎক্ষণাৎ বিয়ে বাতিল করে দিল।
সে আর তার ফোন ধরল না, আর যখন সে তার কাছে আসার চেষ্টা করল, জামাল তাকে মানহানি ও জালিয়াতির মামলার হুমকি দিল। সে তার জীবন এবং আমাদের জীবন থেকে হারিয়ে গেল। পরে শুনেছি সে কায়রো ছেড়ে অন্য শহরে চলে গেছে। সে কোথায় আছে আমি জানি না এবং পরোয়াও করি না। আর আমি ধীরে ধীরে ধৈর্যের সাথে আমার জীবন নতুন করে করতে শুরু করলাম। আমি আবার কাজ শুরু করলাম। অনুবাদক হিসেবে কাজ শুরু করাটা প্রথম দিকে কঠিন ছিল, কারণ অনেক দিনের বিরতি ছিল। কিন্তু আমার পুরনো ম্যানেজার রশিদ সাহেব একজন ভালো মানুষ ছিলেন। তিনি আমাকে সুযোগ দিলেন। শুরুতে আমি বাড়ি থেকে কাজ করতাম, নথিপত্র, চুক্তিপত্র এবং চিঠিপত্র অনুবাদ করতাম। বেতন খুব বেশি ছিল না, কিন্তু হানার খোরপোশের টাকা দিয়ে তা যথেষ্ট ছিল। মা আমার কাজের সময় হানার দেখাশোনা করতেন। তিনি তার কাছে দ্বিতীয় মা, বরং অনেক সময় প্রথম মায়ের মতোই ছিলেন। হানা বড় হল। সে হামাগুড়ি দিতে শিখল, হাঁটতে শিখল এবং তার প্রথম শব্দগুলো বলতে শুরু করল। মামা ছিল তার বলা প্রথম শব্দ। আমি যখন তা শুনলাম তখন আমি কাঁদলাম। আমি খুশিতে কাঁদলাম, আবার দুঃখেও। খুশি কারণ সে আমার কাছে আছে, আর দুঃখ কারণ তার বাবা নেই। বাবা মরে গিয়ে বা বিদেশে গিয়ে হারাননি, হারিয়েছেন তার নিজের পছন্দে। তিনি তার স্ত্রীকে বিশ্বাস করার বদলে মিথ্যাকে বিশ্বাস করা বেছে নিয়েছিলেন। তিনি তার দাম দিয়েছেন, কিন্তু আমি তার চেয়েও বড় দাম দিয়েছি। জামাল শুরুতে হানার জীবনের অংশ হতে চেয়েছিল। সে দেখা করার এবং বাবার অধিকারের দাবি জানিয়েছিল। আমি রাজি হয়েছিলাম, কিন্তু কিছু শর্তে। দেখা করা হবে কোনো জনাকীর্ণ জায়গায় এবং মায়ের উপস্থিতিতে। আমি তাকে একা নিয়ে যাওয়ার জন্য ছেড়ে দিতে প্রস্তুত ছিলাম না। আমি তাকে আর কখনো বিশ্বাস করতে পারিনি। প্রথম দিককার দেখাশোনাগুলোতে সে খুব লজ্জিত এবং অস্থির থাকত। সে হানাকে খুব সাবধানে কোলে নিত, যেন সে ভেঙে যাবে। তার সাথে নিচু স্বরে কথা বলত, চেষ্টা করত। কিন্তু হানা খুব ছোট ছিল, সে তাকে চিনত না, তার সাথে পরিচিত ছিল না। সে তাকে কোলে নিলেই কাঁদত এবং আমার দিকে হাত বাড়িয়ে দিত। সে শুধু আমাকেই চাইত। সময়ের সাথে সাথে এই দেখা করা কমে গেল। জামাল তার কাজ এবং নতুন জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ফোন আসা কমে গেল, দেখা করার সময়গুলো পেছাতে লাগল এবং তারপর বাতিল হতে লাগল। শেষ পর্যন্ত সে পুরোপুরি দেখা করা বন্ধ করে দিল। সে একটি ছোট মেসেজ পাঠালো, যাতে লেখা ছিল যে সে অনুভব করে তার উপস্থিতি হানাকে উপকারের চেয়ে বেশি বিভ্রান্ত করছে। সে খোরপোশ দেওয়া চালিয়ে যাবে, কিন্তু হানার জীবন থেকে দূরে সরে যাবে, যতক্ষণ না সে বড় হয় এবং সবকিছু বুঝতে শেখে। আমি সেই মেসেজের কোনো উত্তর দিইনি, শুধু ডিলিট করে দিয়েছি। শেষ পরীক্ষার 1 বছর পর একদিন মারমার্তের থেকে একটি মেসেজ পেলাম। সেই মহিলা, যিনি আমাকে সারওয়ায়াহর চক্রান্তের কথা বলেছিলেন। তিনি বললেন তিনি আমার সাথে দেখা করতে চান। আমি রাজি হলাম। আমরা শহরের মাঝখানে একটি ছোট ক্যাফেতে দেখা করলাম। আমরা সামনাসামনি বসলাম এবং চা অর্ডার করলাম। তিনি বললেন, বাসমা, আমি শুধু তোমার খবর নিতে চেয়েছিলাম। শুনলাম সবকিছু ভালোভাবে শেষ হয়েছে। আমি বললাম, শেষ হয়েছে ঠিকই, কিন্তু ভালোভাবে নয়, শুধু শেষ হয়েছে। তিনি বিষণ্ণ হাসি দিয়ে বললেন, আমি বুঝতে পারছি। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কি জামালকে ক্ষমা করেছ? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, না, আর আমি মনে করি না আমি কোনোদিন তাকে ক্ষমা করব। সে যা করেছে তা ক্ষমার অযোগ্য। তিনি বললেন, ক্ষমা করলে মন হালকা হয়। আমি বললাম, হয়তো, কিন্তু আমি এখনও তার জন্য প্রস্তুত নই। জীবন চলতে লাগল। হানা বড় হল, সে কিন্ডারগার্টেনে ভর্তি হল। সে খুব বুদ্ধিমান, সুন্দরী এবং প্রাণবন্ত এক মেয়ে হয়ে উঠল। সে তার বাবার কথা খুব বেশি জিজ্ঞেস করত না। 1 বার বা 2 বার শুধু জিজ্ঞেস করেছিল, মামা, বাবা কোথায়? আমি তাকে বলেছি, বাবা খুব ব্যস্ত, কিন্তু তিনি তোমাকে ভালোবাসেন। আমি মিথ্যে বলেছি। আমি জানি না সে তাকে ভালোবাসে কিনা, কিন্তু আমি চাইনি সে অপূর্ণতা বা অভাব অনুভব করুক। আমি চেয়েছিলাম সে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সুখী হয়ে বড় হোক, এমনকি তার জন্য যদি আমাকে মিথ্যাও বলতে হয়। আর আমি আর কখনো বিয়ের কথা ভাবিনি। আমি আমার জীবনে আর কোনো পুরুষ চাই না। আমি আর কাউকে বিশ্বাস করে আবার প্রতারিত হতে চাই না। আমি শুধু আমার মেয়েকে বড় করতে চাই, কাজ করতে চাই এবং শান্তিতে ও সাধারণভাবে জীবন কাটাতে চাই, কোনো নাটক বা যন্ত্রণা ছাড়া। কিন্তু মাঝে মাঝে দীর্ঘ রাতগুলোতে যখন হানা এবং মা ঘুমিয়ে থাকত, আমি একা বসে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবতাম, কি হতো যদি জামাল শুরু থেকেই আমাকে বিশ্বাস করত? কি হতো যদি সে সারওয়াইয়াকে তার জীবনে ঢুকতে না দিত? কি হতো যদি সে আমার জন্য, আমাদের বিয়ের জন্য লড়াই করত? আমরা কি এখন একটি সুখী পরিবার হতাম? হানা কি তার বাবা ও মায়ের সাথে একসাথে বড় হতো? আমি জানি না, এবং কোনোদিন জানবও না, কারণ অতীত আর ফিরে আসে না এবং আমাদের করা ভুলগুলো এমন ক্ষত রেখে যায় যা কখনো মোছে না।
ল্যাবে সেই দিনের পর থেকে 5 বছর কেটে গেছে, যেদিন সত্য প্রকাশ পেয়েছিল। হানা এখন 7 বছরের। সে স্কুলে যায়, ছবি আঁকতে এবং পড়তে ভালোবাসে। সে খুব হাসে। আমি মাঝে মাঝে তার দিকে তাকাই এবং অবাক হই কিভাবে এত যন্ত্রণার মাঝ থেকে এমন পবিত্রতা জন্ম নিল। সে যা ঘটেছিল তার কিছুই মনে করতে পারে না। সে পুরো গল্পটা জানে না, আর আমি তাকে বলবও না, এখনই নয়। হয়তো সে যখন বড় হবে, যখন সে সবকিছু বুঝতে পারবে, হয়তো তখন আমি তার সাথে বসব এবং তাকে সব বলবো। অথবা হয়তো বলবো না, হয়তো কিছু গল্প সমাহিত থাকাই ভালো। মা গত বছর মারা গেছেন। তিনি ঘুমের মধ্যেই শান্তিতে এবং কোনো যন্ত্রণা ছাড়াই বিদায় নিয়েছেন। তার বয়স 70 ছাড়িয়েছিল এবং বয়স তাকে ক্লান্ত করে দিয়েছিল। শেষ দিনগুলোতে তিনি আমাকে বলতেন, আমি শান্তিতে আছি বাসমা, তুমি এখন শক্তিশালী, হানা ভালো আছে, আমি এখন নিশ্চিন্তে বিদায় নিতে পারি। তিনি যখন মারা গেলেন আমি কাঁদলাম, আমি অনেক দিন কাঁদলাম, কিন্তু আমি এক ধরনের শান্তিও অনুভব করলাম। তিনি তার জীবন কাটিয়েছেন, অনেক কষ্ট করেছেন এবং শেষে শান্তিতে বিদায় নিয়েছেন। আমি প্রতিদিন তার জন্য দোয়া করি এবং তাকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন যখন কেউ ছিল না। জামালকে আমি বহু বছর দেখিনি। সে নিয়মিত ব্যাংকের মাধ্যমে খোরপোশ পাঠিয়ে দেয়। কোনো মেসেজ নেই, কোনো ফোন নেই, কোনো দেখা করা নেই। সে আমাদের জীবন থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। শুনেছি সে অন্য এক মহিলাকে বিয়ে করেছে, সারওয়াইয়াকে নয়। তার একটি সন্তান হয়েছে। তার জীবন চলছে এবং আমার জীবনও চলছে, সবাই নিজ নিজ পথে। মাঝে মাঝে আমি ভাবি, আমি কি তাকে ক্ষমা করেছি? জানি না। সেই রাগ এখন আর নেই, যন্ত্রণা অনেক কমে গেছে, কিন্তু ক্ষমা আমি নিশ্চিত নই। হয়তো কিছু ক্ষত পুরোপুরি শুকায় না, সেগুলো জোড়া লাগে ঠিকই, কিন্তু দাগ থেকে যায়। আর আমি একটি বড় দাগ বয়ে বেড়াচ্ছি, এমন এক দাগ যা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে বিশ্বাস খুব সহজে কাউকে দেওয়া উচিত নয়। ভালোবাসা একাই যথেষ্ট নয়। মানুষ মানুষকে ত্যাগ করে এবং বেঁচে থাকাই অনেক সময় সবচেয়ে বড় বিজয়। আমি এখন 35 বছরের। আমি আমার নিজের আয়ে একটি ছোট ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি। আমি একটি বড় অনুবাদ সংস্থায় কাজ করি। আমার বেতন ভালো। হানা আমার চোখের সামনে বড় হচ্ছে। আমি তাকে দেখি এবং গর্ব অনুভব করি। আমি তার জন্য ভালোবাসা অনুভব করি, এমন এক ভালোবাসা যা আমি জানতাম না যে আমি অনুভব করতে পারি। এক নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা যা কোনো কিছুর প্রতিদান আশা করে না। আমি কি কোনো কিছুর জন্য অনুতপ্ত? হ্যাঁ, আমি অনুতপ্ত যে আমি বিশ্বাসঘাতকতার লক্ষণগুলো আগে দেখতে পাইনি। আমি অনুতপ্ত যে আমি খুব সহজে বিশ্বাস করেছিলাম। কিন্তু হানার জন্য আমি বিন্দুমাত্র অনুতপ্ত নই। সে আমার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস। সেই কারণ যার জন্য আমি কঠিনতম সময়েও টিকেছিলাম। জীবন ঠিক তেমন নয় যেমনটি আমি তরুণী বয়সে কল্পনা করেছিলাম, সুখী দাম্পত্য, স্থিতিশীল পরিবার বা বড় কোনো বাড়ি। কিন্তু এটি একটি জীবন, এমন এক জীবন যেখানে লড়াই আছে, চ্যালেঞ্জ আছে এবং টিকে থাকা আছে। আর আমি এখানে টিকে গেছি এবং এটাই যথেষ্ট। আপনি কি কখনো ভেবেছেন যে মানুষের যদি একটি শক্তিশালী কারণ থাকে তবে সে যে কোনো পরিস্থিতি থেকে বেঁচে ফিরতে পারে? যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।